বন্ধুরা, আপনি কি জানেন এমন মানুষ পৃথিবীতে এসেছিলেন যিনি বেঁচে ছিলেন কিন্তু তার হৃদস্পন্দন ছিল না? অথবা গাড়ি যখন পেট্রোল এবং ডিজেল উভয় সংস্করণে আসে তাহলে কেন আমাদের শুধু পেট্রোল দিয়ে চলা বাইক দেখা যায়? আচ্ছা, আপনি কি জানেন যে চোরাবালিতে আটকে পড়া কেমন লাগে এবং কিভাবে তা থেকে বেরোতে হয়? না জেনে থাকলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সকল বিষয় সহ আরো অনেক জিনিস দেখাবো যা হয়তো আপনি আগে জানতেনই না। তাই কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। বন্ধুরা, আপনিও কি অনেকের মতো মনে করেন যে আপনিও চোরাবালিতে আটকে গেলে জমিতে তলিয়ে যান এবং সাহায্য না পেলে আপনাকে গ্রাস করতে পারে? যদি হ্যাঁ হয় তাহলে আমি বলে দেই, শুধু সিনেমাতেই এমনটা হয়। কারণ চোরাবালি, যাকে ইংরেজিতে কুইকস্যান্ড বলে, এটি তখন তৈরি হয় যখন কোথাও বালিতে পানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এই আর্দ্রতা বালির কণাকে পরস্পরের সাথে আটকে থাকতে দেয় না এবং সেই কারণেই উপরে দাঁড়ালে আপনি নিচের দিকে তলিয়ে যেতে শুরু করেন। যদিও উপরের দিক থেকে এর পৃষ্ঠকে শক্ত দেখাবে এবং আসলে এমনটা হয় না। বন্ধুরা, যদি কখনো আপনি চোরাবালিতে পড়ে যান তাহলে চিন্তা করবেন না, কারণ এটি আপনাকে পুরোপুরি গ্রাস করবে না এবং এটি থেকে বেরোনো ততটা কঠিনও নয় যতটা ফিল্মে দেখানো হয়। কমই এই চোরাবালিতে কয়েক ফুটের বেশি গভীর হয়। অন্যদিকে বেশি গভীর চোরাবালিতে আপনি কোমরের বেশি ডুবতে পারবেন না, কারণ মানবদেহের ঘনত্ব কুইকস্যান্ডের চেয়ে অনেক কম। যেখানে কুইকস্যান্ডের ঘনত্ব মাত্র 2 গ্রাম প্রতি মিলিলিটার, সেখানে মানবদেহের ঘনত্ব মাত্র 1 গ্রাম প্রতি মিলিলিটার। এ কারণেই বন্ধুরা, চোরাবালিতে পুরোপুরি ডুবে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, আটকে গেলে কোনো লাঠির সাহায্যে আপনি সেখান থেকে বের হতে পারেন। তো বন্ধুরা, বিষয়টি আজকে আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখন এই বিষয় সম্পর্কে আপনি আগে কি জানতেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে পেট্রোল এবং ডিজেল উভয়ই চলে এমন গাড়ি দেখি, কিন্তু যখন বাইকের কথা আসে তখন সব বাইকই পেট্রোলে চলে। ডিজেল চালিত কোনো বাইক আপনি খুব কমই দেখে থাকবেন। হ্যাঁ, ডিজেল চালিত পুরনো রয়্যাল এনফিল্ডের গল্প হয়তো আপনি শুনে থাকবেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে ডিজেল চালিত বাইক কেন হয় না? ভাবতে পারেননি? তাহলে আমি বলছি, এর কারণ আছে, যার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিজেল ইঞ্জিনে উৎপন্ন হওয়া উচ্চ চাপ। আসলে একটি ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তি এবং চাপ উৎপন্ন করে, যার ফলে এই ইঞ্জিনের আকার ভারী হয়ে যায়। যদি এগুলোকে পেট্রোল ইঞ্জিনের মতো হালকা তৈরি করা যায় তাহলে উচ্চ চাপের পরিস্থিতিতে এই সিলিন্ডারের মতো ফেটেও যেতে পারে। ভারী হবার সাথে সাথে এগুলো পেট্রোল ইঞ্জিনের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল, যা যে কোনো বাইক বিক্রির জন্য সঠিক নয়। এর পাশাপাশি ডিজেল ইঞ্জিনের কম্পন, শব্দ এবং দূষণ এটিকে বাইকের জন্য উপযুক্ত করে না। আর এ কারণে ডিজেল ইঞ্জিনের কোনো বাইক আপনি রাস্তায় দেখতে পান না। হ্যাঁ, 90-এর দশকে রয়্যাল এনফিল্ড ভারতের জন্য ডিজেল ইঞ্জিনের টর্চ নামের একটি বাইক লঞ্চ করেছিল, যার পরবর্তী উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আজও এই বাইকটি কিছু কিছু গ্রামগঞ্জে কিছু অংশে দেখা যায়। বন্ধুরা, যতক্ষণ না হৃদস্পন্দন চলছে এবং নিঃশ্বাস চলছে ততক্ষণ মানুষ মরে না। কিন্তু আমি যদি বলি যে এই দুনিয়াতে এমন একজন মানুষ ছিল যিনি বেঁচে ছিলেন কিন্তু তার হৃদস্পন্দন ছিল না, তাহলে আপনি হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু আমেরিকার ক্রেইগ লুইসের সত্যি একটা গল্প আমি আপনাদের এখন জানাবো। তার হৃদস্পন্দনের চারপাশে কিছু বিকল অংশ জমে গিয়েছিল এবং তার হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল। ডাক্তারের মতে ক্রেইগ মাত্র কয়েক ঘন্টার মেহমান ছিল। তখন তার স্ত্রী একটি কঠিন সিদ্ধান্ত নেন। কুন এবং ফ্রেজিয়ার নামের 2 ডাক্তার গরুর 38টি বাছুরের উপরে কৃত্রিম হৃৎপিণ্ডের সফল পরীক্ষা করেছিলেন এবং এখন তিনি এটি মানুষের উপরে পরীক্ষা করতে প্রস্তুত ছিলেন। তারা ক্রেইগের বাম এবং ডানের ভেন্ট্রিকল দুটি পৃথক ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট দিয়ে প্রতিস্থাপন করে দিলেন। এখন এই রোটার ব্লেডগুলো ক্রেইগের হৃদস্পন্দন থেকে রক্ত প্রবাহ তো বজায় রাখতে পারছিল, কিন্তু ক্রেইগের হৃদস্পন্দন স্পন্দিত হচ্ছিল না। তার স্ত্রী জানান যে তার বুকে হাত রাখলে কোনো স্পন্দন শোনা যেত না এবং ইসিজি মেশিনেও কিছু আসতো না, কিন্তু তিনি বেঁচে ছিলেন। অন্য যে কোনো মানুষের মতো তিনি চেয়ারে বসতে এবং কথা বলতে নাকি পারতেন। তবে প্রাথমিকভাবে সেরে ওঠার পর ক্রেইগের রোগ কিডনি এবং অন্যান্য লিভার পর্যন্ত পৌঁছে যায়। এরপর ক্রেইগ কোনো স্পন্দন ছাড়াই 1 মাসের বেশি নাকি বেঁচে ছিলেন, কিন্তু তখন তার অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দেয় এবং হাসপাতালেই তার মৃত্যু হয়। বন্ধুরা, এটি সেই ব্যাট যেটি দিয়ে এপ্রিল 2011-এর বিশ্বকাপের ফাইনালে ওয়াংখেড়েতে মহেন্দ্র সিং ধোনি বিজয়ী শট মেরেছিলেন। স্পষ্টতই এটি কোনো সাধারণ ব্যাট ছিল না এবং এটির রেকর্ড 1,21,00,000 টাকায় বিক্রি হয়েছিল। জুলাই 2011 সালে লন্ডনের একটি চ্যারিটেবল ইভেন্টের মধ্যে আরকে গ্লোবাল নামের একটি ভারতীয় সংস্থা এটি নিলামে কিনে নেয়। জিনিসটি চ্যারিটেবল হয়ে যায় এবং কালেকশন হয়ে যায়। যাই হোক, এই ব্যাটের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দামি ব্যাট হিসেবে নথিভুক্ত করা হয়।
বন্ধুরা, ক্যামেরার ক্লিক শব্দ যদিও স্বস্তিদায়ক হয়, কিন্তু বারবার ক্লিক করলে সেটি আমাদের জন্য বিরক্তির কারণ হয়। তাই সাধারণত আমরা আমাদের মোবাইলের ক্যামেরার সেটিংসে গিয়ে এই শাটার সাউন্ড বন্ধ করে দেই। কিন্তু আপনিই জানলে অবাক হবেন যে জাপানে বসবাসকারী মানুষেরা এই স্বাধীনতা রাখে না। জানেন কেন? আসলে এর শুরুটা কাসেরা VP210 নামের একটি মোবাইল ফোন দিয়ে, যা 1999 সালে জাপানে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে একটি উন্নত মানের ক্যামেরা ছিল, যা জাপানি মানুষদের সেই সময় এই দুনিয়ার সেই প্রথম মানুষের মধ্যে পরিণত করে যাদের পকেটে ক্যামেরা মোবাইল এসে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, যেমন আমাদের মানুষের স্বভাব, যে কোনো নতুন প্রযুক্তি সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি তার অপব্যবহারও আমাদের খুব বেশি দ্রুত শিখে ফেলি। জাপানেও সেটাই হলো। মেট্রোর মতো ভিড়বহুল জায়গায় মেয়েদের গোপনে ছবি তোলা শুরু হয়ে যায় এবং ইন্টারনেট তো এতে আরও বেশি প্রকট হয়ে দাঁড়ালো। তখন জাপান মোবাইল কোম্পানি ডোকোমো সিদ্ধান্ত নেয় যে মোবাইল নির্মাতা ক্যামেরা সম্পর্কিত যে কোনো কার্যকলাপের সাথে একটি শব্দ যুক্ত করতে হবে এবং তা নীরব করার কোনো অপশন থাকবে না। এটি জাপানের সংস্কৃতি বাঁচানোর অভিযান হিসেবে দেখা যায় এবং সব নির্মাতারা এর পুনরাবৃত্তি শুরু করলেন এবং তখন থেকেই জাপানে বিক্রি হওয়া প্রতিটি মোবাইল ফোনের ক্যামেরার সাউন্ড আসবেই। অ্যাপেলও জাপানের জন্য এমন একটি আইফোন বানায় যাতে ক্যামেরার শাটার শব্দ মিউট করা যায় না। তাহলে কি বুঝলেন? বন্ধুরা, এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং সারা বিশ্বের পর্বতারোহীদের জন্য এটি কোনো তীর্থের মতো। কিন্তু আমি যদি আপনাদের বলি যে এভারেস্ট সবচেয়ে উঁচু ঠিকই, কিন্তু সবচেয়ে বিপজ্জনক নয়, কারণ নেপালে অবস্থিত অন্নপূর্ণা শৃঙ্গকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পর্বত বলে মনে করা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে 8091 মিটার উচ্চতা নিয়ে অন্নপূর্ণা বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত। কিন্তু এটি এতটাই বিপজ্জনক যে এটির চূড়ায় যত মানুষ পৌঁছায়নি তার দ্বিগুণেরও বেশি মানুষ আমরা মহাকাশে পাঠিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে এখন পর্যন্ত মাত্র 250 জন মানুষের কাছাকাছি এই পর্বতশৃঙ্গের চূড়ায় পৌঁছাতে পেরেছেন। এটি মাউন্ট এভারেস্টের চেয়ে 757 মিটার কম উঁচু, কিন্তু এর সোজা আরোহণ, উন্নত রক এবং বরফ আরোহণ কৌশল ছাড়া করা সম্ভব নয়। অন্নপূর্ণা হঠাৎ খারাপ হয়ে যাওয়া আবহাওয়ার জন্য খুবই বেশি কুখ্যাত। উপরন্তু তুষার ধসের ঝুঁকিও তো এখানে আরোহীদের ওপর সর্বত্র বিজার করে। প্রকৃতির এই চ্যালেঞ্জের কারণে এই পর্বতে আজ পর্যন্ত প্রায় 200 জনের বেশি প্রাণ হারিয়েছে এবং এই পর্বতে আরোহণ করতে গিয়ে প্রতি 100 জনের মধ্যে 34 জন মানুষ প্রাণ হারায়। অন্যদিকে মাত্র 66 জন মানুষ বেঁচে ফিরতে পেরেছে। তো বন্ধুরা, অন্নপূর্ণার এই 34% মৃত্যুর হারের সামনে এভারেস্টের 4% মৃত্যুর হার কিছুই না। এর চেয়েও বিপজ্জনক ও প্রাণঘাতী বলে আর কি মনে হতে পারে আপনার কাছে? বন্ধুরা, একদিকে আমাদের দেশের অধিকাংশ জনসংখ্যা আজও আমাদের মৌলিক চাহিদা পূরণের জন্য সংগ্রাম করছে, অন্যদিকে বিশ্বের অনেক দেশ আছে যাদের সরকার তাদের নাগরিকদের জীবন আরও ভালো করতে সময়ের সাথে সাথে তাদের স্বার্থের বড় বড় পদক্ষেপ নিচ্ছে। এখন আমি আপনাদের তাইওয়ানের কথা বলি, যেটি যদিও তার রাজনৈতিক অবস্থা নিয়ে বিতর্কের মধ্যে রয়েছে, কিন্তু কেরালা আয়তনের এই দ্বীপে একবার ঢুকে যাওয়া উন্নয়নের ঢেউ তাকে বিশ্বের একটি প্রধান প্রযুক্তি শক্তিতে পরিণত করেছে। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে তাইওয়ান বিশ্বের সেই প্রথম দেশ হয়ে গেছে যেখানে নাগরিক এবং ঘুরতে আসা পর্যটক উভয়কেই সরকার ফ্রি পাবলিক ওয়াইফাই দিচ্ছে। 2011 সালে আই তাইওয়ান নামে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় এই ছোট দ্বীপে 4500-এর বেশি হটস্পট বসানো হয়েছে, যেগুলো যে কেউ তার স্থানীয় মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে ব্যবহার করতে পারে এবং ইন্টারনেট চালাতে পারে, সেটাও 1 MBPS এর দারুণ গতিতে। বিষয়টা অদ্ভুত, তাই না? বন্ধুরা, সিনেমার শুরুতে পর্দায় যে সার্টিফিকেট দেখানো হয় সেটি আমরা সবাই দেখছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন সিনেমায় এটা কেন দেখানো হয় অথবা এই চিহ্নগুলোর অর্থ কি? না জানলে এখনই বলছি। বন্ধুরা, সিনেমাকে এই সার্টিফিকেট আমাদের দেশের সেন্সর বোর্ড দেয়, যার পুরো নাম সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, অর্থাৎ I&B ইন্ডাস্ট্রির অধীনে কাজ করে এমন এই সেন্সর বোর্ড সিদ্ধান্ত নেয় যে সাধারণ মানুষকে টিভি আর থিয়েটারে কি দেখানো যেতে পারে আর কি দেখানো যাবে না। যে কোনো সিনেমাকে রিলিজের আগে সেন্সর বোর্ড থেকে এই সার্টিফিকেট নিতেই হয়, সেটি সিনেমার শুরুর কিছু সেকেন্ডের জন্য দেখানো বাধ্যতামূলক। এই সেন্সর বোর্ড রিলিজের আগে যে কোনো সিনেমা দেখে তাকে UUA A এবং S এর মতো বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেখানো হয়। যেমন একটি সিনেমার সার্টিফিকেটে যদি ইংরেজি অক্ষর U অক্ষর থাকে তাহলে বুঝবেন সেটি সব শ্রেণী এবং সব বয়সের মানুষের জন্য তৈরি, আর সেখানে যদি UA দেখানো হয় তাহলে বুঝবেন সেটি 12 বছরের কম বয়সী শিশুরা দেখতে পারে, কিন্তু শুধুমাত্র বাবা মার তত্ত্বাবধানে। আর যদি আপনি সার্টিফিকেটে শুধু A দেখেন তাহলে বুঝবেন সেটি কেবল 18 বছরের বেশি বয়সীদের জন্য তৈরি এবং শিশুরা তা না দেখুক। অন্যদিকে কিছু স্পেশাল সিনেমার জন্য S সার্টিফিকেট ইস্যু করা
হয়। আর এই সিনেমাগুলি একটি বিশেষ গোষ্ঠীর মানুষের জন্য তৈরি করা হয়েছে, যেমন ডাক্তার, প্রকৌশলী ইত্যাদি। এই ক্যাটাগরি ছাড়াও সিনেমার সাথে যুক্ত আরও অনেক তথ্য, যেমন তার নাম, ভাষা, সময়কাল, হলের নাম ইত্যাদিও এই সার্টিফিকেটের মধ্যেই দেখতে পাওয়া যায়। এখন আমি নিশ্চিত যে পরের বার যে কোনো সিনেমা দেখার আগে আপনি এর সার্টিফিকেটটি মন দিয়ে দেখবেন। জানেন কেন? বুঝতে পারছেন অবশ্যই। বন্ধুরা, চামড়া শিল্প একটি বিশাল শিল্প যা লক্ষ লক্ষ নিরীহ প্রাণী হত্যা করে, কিন্তু মেক্সিকোর অ্যাড্রিয়ান লোপেজ এবং মার্কে কাসারেজ মিলে একটি উদ্যোগ চালিয়েছে, যার ফলে ফ্যাশনের নামে মারা যাওয়া এই বেচারা প্রাণীদের জীবন বাঁচাতে পারে। আসলে তারা ক্যাকটাস থেকে তৈরি এই বিশেষ চামড়া বাজারজাত উৎপাদন মাপনীতে তৈরি করতে শুরু করে। ক্যাকটাসের গাছ স্বাভাবিকভাবেই শক্ত, এর এই বিশেষত্বগুলো এর পাতা থেকে তৈরি এই ফ্যাব্রিককেও পাওয়া যায়। এই ফ্যাব্রিকের নাম দেওয়া হয়েছে ডেজার্টো, এবং এটি যখন সম্পূর্ণ প্রক্রিয়াজাত করে নেওয়া হয় তখন দেখতে ঠিক চামড়ার মতোই এবং অনুভবও ঠিক তেমনই দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি আংশিক জৈব অবচনযোগ্য। তাহলে যখন একই দামে আপনি দেখতে, অনুভব এবং স্থায়িত্বে চামড়ার মতো বিকল্প পাবেন, তখন কে চাইবে তার ফ্যাশনের জন্য কোনো প্রাণীর প্রাণ যাক? তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আর এমন সকল মজার ভিডিও আরও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টা ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।